পূর্ণতাকে মিটমিট করে হাসতে দেখে পাশে বসা ছেলেটা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেয়েটা পাগল নাকি ভাবছে ছেলেটা? এই হাসছে, এই কাঁদছে, মেয়েটার হাবভাবও কিছুই বুঝতে পারছে না। ছেলেটা ফোনের রিংটন জোরে বাজতে পূর্ণতার ধ্যান চূর্ণ হয়। ও সোজা হয়ে এক পলক ছেলেটার দিকে তাকিয়ে আবার জানলা দিকে বাইরে দৃষ্টি ফেলে। ছেলেটা ওকে ডেকে ওঠে, একটা কথা জিজ্ঞাসা করবো? পূর্ণতা জানলা থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটির দিকে তাকালো, তারপর গম্ভীর মুখ করে দৃষ্টি সরিয়ে নিল। ছেলেটা জবাব না পেয়ে বলল, আই অ্যাম তুষার। আপনি? পূর্ণতা কটমট করে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনার নাম জানতে চেয়েছি? তুষার থতমত খেয়ে বলল, জি না, কিন্তু আমি বললাম 5-6 ঘন্টার একসাথে জার্নি করব, পাশাপাশি বসে থাকবো, কিন্তু পরিচিত হব না। ব্যাপারটা কেমন না? ধরেন হঠাৎ একদিন আমাদের দেখা হয়ে গেল, তখন কি বলে সম্বোধন করব? পূর্ণতা বিরক্তিকর কণ্ঠে বলল, আমাদের কখনোই দেখা হবে না, আর হলেও আমি আপনাকে চিনব না। আপনাকে আমাকে চেনার প্রয়োজন নেই। আপনি মনে হয় অনেক বেশি ডিপ্রেশনে আছেন, তাই না? পূর্ণতা আর কোনো জবাব দিল না। রাগী দৃষ্টিতে একবার তুষারের দিকে চেয়ে অন্যদিকে তাকালো। এমনটা বাচাল মানুষের সাথে ওকে বসতে হলো। পূর্ণতা ফের অতীতে চলে গেল। ভিজে ভিজে বাসায় যেতে পূর্ণতা মায়ের কাছে এক গাদা বকুনি খেলো। পূর্ণতার তখন মেজাজ গরম হয়ে আছে। প্রভাতের সাথে ঝগড়া করে তার ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। কে ওই লোকটা? তখন আর এটা মাথায় আসেনি ছেলেটা ওদের বাসায় কি করছে। পূর্ণতা মায়ের তোয়াক্কা না করে রুমে চলে গিয়েছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, পরিবেশটা শীতল। গোসল করে ড্রেস চেঞ্জ করে নেয়। এখন এক কাপ চা খাওয়া দরকার। এজন্যও নিচে এসে দেখে ভেজা পোশাকে প্রভাত সোফায় বসে আছে। ওর চোখ কপালে উঠে যায় প্রভাতকে নিজেদের ড্রয়িং রুমে বসে থাকতে দেখে। ও তেড়ে আসে প্রভাতের দিকে। আপনি আমার বাসায় কি করছেন? কোন সাহসে আমার বাসায় ঢুকছেন? আম্মু কোথায়? বলে চিৎকার করে আম্মু বলে ডেকে ওঠে। এদিকে প্রভাত পূর্ণতার চিৎকার শুনে বসা থেকে দাঁড়িয়ে গেছে। প্রভাত পূর্ণতার চিৎকার শব্দে কানে হাত দিয়ে রেখেছে। পূর্ণতা চিৎকার করে একটানা আম্মু বলে ডাকছে। ভেতর থেকে ওর আম্মু ধমক দিল ওকে। পূর্ণতা চিৎকার থামিয়ে অপমানিত বোধ করে তাকালো প্রভাতের দিকে। দেখলো প্রভাত কানে হাত দিয়ে রেখেছে। ও চোখ ছোট ছোট করে বলছে, আপনি কানে হাত দিয়েছেন কেন? প্রভাত কান থেকে আঙুল সরিয়ে বলল, যেভাবে চিৎকার করেছিলে কানের তালা ফেটে বয়রা হয়ে যেতাম, সেই ভয়ে এই পন্থা অবলম্বন করতে হলো। আপনার এত বড় সাহস, আপনি আমাকে আমার বাসায় দাঁড়িয়ে অপমান করছেন? পূর্ণতার মা রেজিনা বেগম এগিয়ে এসে বললেন প্রভাতকে, হ্যাঁ ভাইয়ের সাথে কথা বললাম, তুই তাহলে ভাড়া থাকবে? প্রভাত বলল, জি আন্টি। পূর্ণ, যা তো প্রভাতকে ওর রুমটা দেখিয়ে দিয়ে আয়। গতকাল যে রুমটা পরিষ্কার করালাম ওই রুমে থাকবে। চাবিটা নিয়ে যা, আমার ড্রেসিং টেবিলের সামনেই রাখা আছে। পূর্ণতা আকাশ থেকে পড়ে বলল, হোয়াট? উনি আমাদের বাসায় থাকবেন কেন আম্মু? জানো উনি কত বেয়াদব? আমি কত কষ্ট করে গাছে উঠে এতগুলো ফুল পারলাম, আর ওনার জন্য সব ফুলগুলো নষ্ট হয়ে গেল। আমাদের বাসায় এসে আমাকে অপমান করছে। তুমি ওনাকে আমাদের বাসায় থাকতে দিচ্ছ? অসম্ভব। আমি ওনাকে কিছুতেই আমাদের এনএনের বাসায় থাকতে দিব না। এই যে বের হন আমাদের বাসা থেকে, এক্ষুনি বের হন বলছি। উত্তেজনায় পূর্ণতা গাছে ওঠার কথাটা বলে দিয়েছে। রেজিনা বেগম মেয়ের দিকে কটমট চোখে তাকিয়ে বললেন, তুই আবার গাছে উঠছিলি? পূর্ণতা নিজের কথায় নিজেই ফেঁসে গেছে। বুঝতে পেরে আমতা আমতা গলায় বলল, রেজিনা বেগম গম্ভীর কণ্ঠে বলল, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? তাড়াতাড়ি সরি বল, আর আমি যা বলছি তাই কর, বেয়াদব মেয়ে। মা রেগে আছে বুঝতে পেরে পূর্ণতা আর মায়ের ধমকের উপরে কথা বলল না, কিন্তু ভেতরে ভেতরে রেগে ফেটে যাচ্ছে। পূর্ণতা ওর মায়ের দিক থেকে চোখ সরিয়ে আগুন দৃষ্টিতে প্রভাতের দিকে তাকিয়ে তারপর গজগজ করে চলে যাওয়া ধরল। রেজিনা বেগম প্রভাতের দিকে তাকিয়ে লাজুক কণ্ঠে বলল, ওর কথায় কিছু মনে করো না প্রভাত, ছোট তো, বোঝে না কোথায় কি বলতে হয়। এক বাপের এক মেয়ে তো, এই জন্য মাথায় 100 ডিগ্রি রাখ। দেখো না কেমন চ্যাটাং চ্যাটাং করে কথা বলে। বাবাকে দেখে একটু ভয় পায়, কিন্তু তাকে তো কাছে পায় না, সে তো তার কাজ নিয়েই ব্যস্ত। আমি যতই রাগ ধমক দেই না কেন, এই মেয়েকে শোধরাতে পারি না। চলো আমি তোমাকে এরকম দেখিয়ে দিচ্ছি, প্রবলেম নেই। আন্টি। রেজিনা বেগম রুমে চলে গেল চাবি আনতে। অল্প বয়সী মেয়েদের রাগটা একটু বেশিই থাকে, এরা বুঝে কম, চিল্লায় বেশি। প্রভাত সিঁড়ির কাছে পূর্ণতাকে দেখে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে শুনিয়ে শুনিয়ে বলল, সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পূর্ণতা প্রভাতের কথা শুনে রাগে অগ্নিমূর্তি ধারণ করলো। পূর্ণতা রুমে এসে ঠাস করে দরজা আটকে দিল। রুমে এসে রাগে চিৎকার করে উঠল, আম্মু কিভাবে ওর নামে বদনাম করলো একটা বাইরের বেয়াদব ছেলের কাছে। নিজের মেয়ের প্রতি কোনো ভালোবাসা নেই, কিভাবে ওকে অপমান করলো ছেলেটা। ওদের বাসায় এসেছে আর ওকেই সবার সামনে অপদস্থ করতে যাচ্ছে, আরও কিচ্ছুটি করতে পারছে না। রেজিনা বেগম প্রভাতকে দুপুরের খাবার ওদের সাথে খেতে বললেন, কারণ যে বৃষ্টি, এই অবস্থায় বাইরে যাওয়া
সম্ভব নয়। আর প্রভাতের সাথে করে একটা ব্যাগ এনেছে, যাতে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, খাতা বই নিয়ে এসেছে। প্রভাত রুমে এসে ফোনটা অন করে চার্জে বসালো আর নিজের ভেজা পোশাক পরিবর্তন করে নিল। শীতে চামড়া সাদা হয়ে গেছে, অনেক সময় ধরে ভিজেছিল। দুইটা হাঁচিও দিল। প্রভাত ল্যাপটপ বের করে ভালো করে মুছে নিল। যদি পানি যায় সর্বনাশ হবে। ব্যাগে কয়েকটা বিস্কুট ছিল, একটা ছিঁড়ে কামড় দিতে লাগলো, কারণ সকাল থেকে না খাওয়া। এক কাপ চা ব্যতীত কিছুই খাওয়া হয়নি। প্রভাত লেখাপড়া করার জন্য ঢাকায় এসেছে। স্টুডেন্ট ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কিন্তু লোক না থাকায় হোস্টেলে সিট পায়নি। এই জন্য এই বিলম্ব পদ্ধতি। ভাড়া ছাড়া প্রভাত থাকবে না। ঢাকা শহরে নিজের আপন বলতে না থাকলেও নিজেদের এলাকার মোটামুটি ভালো পরিবারের ছেলেও। ও প্রভাত ল্যাপটপে কিছু করছে আর বিস্কুট খাচ্ছে। এমন সময় দরজায় নক না করে রুমে প্রবেশ করলো পূর্ণতা। পূর্ণতাকে জোর করে ধমক দিয়ে পাঠিয়েছে এখানে। প্রভাতকে খেতে ডাকতে পাঠিয়েছে রেজিনা পূর্ণতাকে। পূর্ণতা সোজা রুমে ভেতরে গিয়ে কোমরে হাত দিয়ে বলেন, আপনি তখন কি বলছিলেন যেন? প্রভাত ল্যাপটপ অফ করে সোজা হয়ে ওর দিকে তাকিয়ে বলল, কি বলছিলাম? সাধু সাজবেন না। আমি কিন্তু সব শুনেছি। শুনলে আবার আমাকে জিজ্ঞাসা করছো কেন? নাকের পাটটা ফুলিয়ে পূর্ণতা বলল, আমার বাসায় এসে আমাকে পাল্টা প্রশ্ন করছেন? দয়া করে থাকতে দিছি, তাই মাথায় উঠে বসবেন না। আমি তো তোমার কাছে দয়া চাইনি, আমি ভাড়া দিয়ে থাকবো। আমাকে টাকার গরম দেখাচ্ছেন? কই না তো। এই যে, যেহেতু টাকা, তাহলে এখানে থাকছেন কেন? চলে যান আমাদের বাসা থেকে। আপনার মতো বেয়াদব ছেলের কোনো জায়গা হবে না। রাগে পূর্ণ তার ফকসা মুখটা লাল হয়ে গেছে। রীতিমতো এই ছেলে ওকে অপমান করছে। মা এই বেয়াদব ছেলেকে খেতেও অফার করছে, আবার ওকে ডাকতে পাঠিয়েছে। ও তাকে খেতে নয়, আজ বাসা থেকে তাড়িয়ে ছাড়বে। প্রভাত বিস্কুটের প্যাকেট থেকে আরেকটা বিস্কুট বের করে কামড় দিয়ে বলল, বিস্কুট খাবে? পূর্ণতা হা করে বলল, এত অপমান করছি, তা আপনার লজ্জা লাগছে না এখানে থাকতে? আমাকে আবার বিস্কুট সাজছেন? অল্প বয়সী মেয়েরা দেখতে যেমন সুন্দরী, তেমনি রাগটাও মাথায় চড়ে ওঠে। এরা বুঝে কম, লাফায় বেশি। তুমি এখনো বাচ্চা। তোমার কথা ধরে বাসা থেকে চলে যাওয়ার মতো বোকা আমি নই। বাচ্চাদের সব কথা শুনতে হয় না। বলেই প্রভাত ওকে রেখে নিচে নেমে গেল। পূর্ণতা কাঁদবে না হাসবে বুঝতে পারছে না। এই ছেলেকে বাসা থেকে এত সহজে তাড়ানো যাবে না। ভারী নির্লজ্জ ছেলে, এত অপমান করছে তাও যাচ্ছেই না। পূর্ণতা বিছানা থেকে অর্ধেক বিস্কুটের প্যাকেট নিয়ে সোজা দু হাতে মুচড়ে গুড়ি গুড়ি করে বিছানায় ফেলে চলে আসলো। খাবার টেবিলে এসে পূর্ণতার মেজাজ খারাপ হয়ে গেল। খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল। ওর মা প্রভাতকে জামাই আদর করে খাওয়াচ্ছে, এমন আপ্যায়ন করছে যেন কত আপন। কই, মেয়েকে তো কখনো এত আদর যত্ন করে খাওয়ায় না। এছাড়া পৃথিবীতে সবাইকে নিয়ে আধিক্যতা করতে পারে ওর মা, খালি ওর বেলায় করে না। ও এসে শব্দ করে চেয়ারে টেনে ঠাস করে বসলো। নিজের রাগটা প্রকাশ করলো চেয়ারের উপর। প্রভাত খাওয়া থামিয়ে ওর দিকে তাকালো এক পলক। রেজিনা বেগম রাগে চোখে ওর দিকে তাকিয়ে বলল, ভদ্রতা শেখনি? এভাবে শব্দ করে কেউ? মেয়েটাকে আর ভদ্র বানাতে পারলাম না। পূর্ণতা নাক মুখ কুচকে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু তুমি কি এই বাইরের লোকটার সামনে আমাকে অপমান করা বাদ দিবে না? এখন মনে হচ্ছে আমি এই বাড়ির মেয়ে নই, উনি এই বাড়ির ছেলে, আর আমি উড়ে এসে জুড়ে বসছি। রেজিনা বেগম প্রভাতের দিকে তাকিয়ে বললেন, দেখেছো দেখেছো কেমন বেয়াদবের মতো মায়ের সাথে চিল্লাই চিল্লাই কথা বলছে? আমার পক্ষে এই মেয়েকে ভদ্র বানানো সম্ভব না। থাক আন্টি, বাদ দেন। ছোট মানুষ তো, বুঝবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পূর্ণতা খাবারের প্লেট লেগে চেয়ার থেকে লাফিয়ে দিয়ে উঠে বলল, ধুর, খাবই না। যাকে পায় তার কাছে আমার নামে বদনাম শুরু করে দেয়। তারপর প্রভাতের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে রুমে চলে আসলো। মায়ের বাড়াবাড়ি নেওয়া যাচ্ছে না। বারবার এই বাইরে ছেলেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে মা। মনে হচ্ছে ও সৎ মেয়ে। রাগ নিয়ে বা কতক্ষণ থাকবে? ওর মা এমনই মানুষ যে রাগ করলেও একটু খাওয়ার জন্য ডাকে। অন্যদের মা রাগ করলে কত আত্মর আহ্লাদ করে, কিন্তু ওর বেলা তেমন কিছুই না। রাগ করলে ওরই কষ্ট, না খেয়ে থাকতে হবে। ও পৃথিবীর সব সহ্য করতে পারবে, কিন্তু এই খিদে জিনিসটা সহ্য করতে পারবে না। ওর রাগ উঠলে খিদে আরও বেশি লাগে। 10 মিনিট রাগ জেদ নিয়ে রুমে বসে থাকলো। তারপর নিজের রাগ জেদ একপাশে ফেলে খাওয়ার জন্য বেরিয়ে আসলো। ততক্ষণে প্রভাত খাওয়ার ব্যক্তিটা নেই। প্রভাত নাই দেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলে খাবার টেবিলে বসে নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, একটা বাইরের ছেলের জন্য তোমার মেয়ে রাগ করে চলে গেল, আর তুমি তাকে একটু আটকালে না, আর একটা বারের জন্য খাইতে ডাকলে না। আম্মু সত্যি করে বলো তো, আমি কি তোমার নিজের মেয়ে? রেজিনা বেগম মেয়ের সামনে খাবারের প্লেট দিয়ে বলল, তোর ন্যাকামি আর কত দেখবো? আমি জানি তো 2 দিন বাদে নিজেই খেতে চলে আসবি।
তুই কি রাগ করে এসছিস, কোনোদিন না খেয়ে থেকেছিস যে আজকে তোকে আমার এত আহ্লাদ করে খেতে রাখতে হবে? পূর্ণতা খাবার খেতে খেতে অভিমানী কণ্ঠে বলল, কোনোদিন একটু আহ্লাদ করেছো আমাকে? সব সময় চড়াও হয়ে আমার সাথে কথা বলো। তুমি আমাকে একটুও ভালোবাসো না। বাসায় কেউ আসলে তার সাথে মানুষ এমন বাজে ব্যবহার করে, কথায় কথায় অপমান করছিস। ছেলেটাকে ভদ্র বলে এখনও কোনো অভিযোগ করলো না তোর নামে। আসার পর থেকে দেখছি ছেলেটার পিছনে লেগেছিস। তোর মামার বন্ধুর ভাগনা হয়। এই ছেলে চলে গেলে মান ইজ্জত থাকবে না তোর মামার। আত্মীয় মানুষকে এভাবে অপমান করবি? কত ভালো স্টুডেন্ট জানিস? থাকলে তো আমাদেরই ভালো, তোকেও একটু পড়া দেখিয়ে দিতে পারবে। শুনেছি গণিতে অনেক ভালো, গণিত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। হলে একটা সিট না হলে আমাদের এখানে বিপদে পড়ে থাকতে এসেছে। আত্মসম্মান থেকে ফ্রিতে থাকতে বলেছিল তোর মামা, কিন্তু বলছে ভাড়া না দিয়ে থাকবে না। জোর জবরদস্তি করে এখানে পাঠিয়েছে, তোর মামার সম্মান রক্ষা করতে এসেছে। না হলে ঢাকা শহরে কি থাকার জন্য বাসার অভাব যে এখানে এসে থাকবে? পূর্ণতা নিজের ভুল কিছু বুঝতে পারলো, কিন্তু অহংকারে নিজের ভুল নিজে স্বীকার করতে চাইলো না। পূর্ণতা বলল, উনি যতই ভালো স্টুডেন্ট হোক না কেন, মনে রাখো ওনার কাছে আমি পড়বো না। আচ্ছা না পড়লি, ছেলেটার পিছনে আর লাগিস না। পূর্ণতা দাঁতে দাঁত চেপে বলল, আমার বয়ে গেছে ওনার পিছনে থাকতে, আমার কি আর কোনো কাজ নেই? যত সব। পরদিন পূর্ণতা স্কুলে কদম ফুল ছাড়াই আসে। এদিকে সবাই চকলেট এনেছে, এখন ফুল না পেলে কেউ কেউ চকলেট দিচ্ছে না। ও নিজের টাকা নিয়ে চকলেট কিনে খেতে খেতে সবাইকে নিয়ে গোল মিটিং বসলো। তারপর প্রভাতের ঘটনা খুলে বলল। সবাই খুব দুঃখ প্রকাশ করলো, আর এই সুযোগে সবার থেকে চকলেটও আদায় করে নিল। পূর্ণতা ওদের কাছে জিজ্ঞাসা করলো, বলো তো এই প্রভাতকে আমি কিভাবে শিক্ষা দিব? আমার বাসায় থেকে আমাকে অপমান করে ওকে শিক্ষা দিতে না পারলে আমি শান্তিতে থাকতে পারছি না। সবাই ওকে একটা দুর্দান্ত বুদ্ধি দিয়ে পূর্ণতা খুশিতে বলল, তোদের বুদ্ধির কাজ লাগলে সবাই 2টা করে কদম ফুল পাবি। পূর্ণতা ক্লাসে এসে বিপাকে পড়ল। প্রভাতকে নিয়ে ভাবতে ভাবতেই ভুলেই গেছিল আজকে ম্যাথ ম্যাম ক্লাস পরীক্ষা রেখেছে। ও তো কোনো প্রিপারেশনই নেয়নি। এমনিতে ও ম্যাথে টেনে টুনে 40-এ 30 পেয়ে পাশ করে। প্রশ্ন নিয়ে পূর্ণতা নখ কাটছে দাঁত দিয়ে, কারো দেখারও সুযোগ পাচ্ছে না। পুরো প্রশ্ন ঘেটে ওর একটাও কমন পড়লো সেটাও লিখে চুপ করে বসে আছে। ম্যাম একবারও ওকে জিজ্ঞাসা করলো না, অঙ্ক না করে কলম নাড়াচ্ছিস কেন? পূর্ণতা ব্যাককেলের মতো হাসি দিয়ে বলল, করছি তো ম্যাম। সবাই যখন খাতা জমা দিল, পূর্ণতা খাতা জমা দিল না। কিন্তু ওর পিছনে এক ডাইনি মেয়ে বসেছিল, যার সাথে ওর বন্ধুত্ব নেই, সব সময় ঝগড়া লেগে থাকে। সেই মেয়েটা বলে দিল পূর্ণতা খাতা জমা দেয়নি। এই জন্য ম্যাম নিজে এসে পূর্ণতার খাতা টেনে নিয়ে গেল। পূর্ণতা খাতা দেখলো, ম্যামের 440 ডিগ্রি রাগ উঠবে। তাই পূর্ণতা খাতা লুকিয়ে রেখেছিল, কিন্তু দিতেই হলো। ম্যাম চলে যেতে ও ঝগড়াটে মুড নিয়ে পেছনে তাকালো। সীমা শয়তানি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আছে পূর্ণতা বলল, তোকে আমি দেখে নিব শনির দশা। সীমাকে শনির দশা বলে ডাকে পূর্ণতা ওর ফ্রেন্ডরা। সীমা বলল, আগামীকাল ম্যাম তোর ব্যান্ড বাজাবে, আমরাও দেখব। বলেই সীমা ও ওর ফ্রেন্ডরা গলা ফাটিয়ে হাসতে লাগলো। নিজ মনে করে কত পারে দেখে নিব, কত পাস। নিজেকে বিলিয়ন মনে কর, মুখ ভেঙচি দিয়ে বলল পূর্ণতা। বিলিয়ন না হলে তোর মতো পচা স্টুডেন্ট না। এই ক্লাসে একমাত্র তুই সবচাইতে পচা স্টুডেন্ট। প্রতি বছর টেনে টুনে পাশ করিস, আল্লাহ জানে এসএসসি কয়বার পাশ করবি। আমরা তো সবাই একবারে পাশ করব, তুই মনে হয় 2-3বারও পাশ করতে পারবি না। রাগে পূর্ণতা সীমার গালে একটা থাপ্পড় মারল। সীমাও কম না, মারতে আসবে পূর্ণতার বন্ধুরা ওকে সরিয়ে নিয়ে এলো। সীমা ওর ফ্রেন্ডরা টেনে নিচ্ছে। বাংলা স্যার আসতে সবাই শান্ত হয়ে যায়। পরদিন পূর্ণতা ক্লাসে আসে না। ম্যামের ধমকা ক্লাসে সবার সামনে লজ্জায় যেতে চায় না, বিশেষ করে সীমার সামনে। সবসময় ওকে টিচ করে কথা বলে। পূর্ণতা সারাদিন রুমে শুয়ে পেট ব্যথার অভিনয় করলো। ওর মা ওকে হসপিটালে নিয়ে যেতে চাইলো ডক্টর দেখাতে, কিন্তু পূর্ণতা বলল শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। এই নাটক করার কারণ হচ্ছে, গতকাল স্কুলে যাওয়ার পর ম্যাম যখন ধরবে ক্লাসে আসো নাই কেন, তখন ও পেট ব্যথার কথা বলবে। ম্যাম তো ওর কথা বিশ্বাস করবে না, নিশ্চিত হওয়ার জন্য মাকেই কল করবে। আর মায়ের চোখে আজকে অসুস্থ না হলে কালকে তো ম্যামকে বিশ্বাস করানো যাবে না। এই জন্য মায়ের সামনে ভালো অ্যাক্টিং করে শুয়ে রইল সারাদিন। সন্ধ্যার আগ দিয়ে পূর্ণতা শোয়া থেকে উঠে বসলো। সারাদিন শুয়ে থেকে শরীর ব্যথা হয়ে গেছে, এখন একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে আসি। ছাদে এসে ওর মাথা গরম হয়ে গেল। দোলনায় দোল খাচ্ছে প্রভাত, তার হাতে একটা বই। পূর্ণতা নাকের পাট্টা ফুলিয়ে চিৎকার করে উঠল। প্রভাত ঘাড় কাত করে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তোমার কি চিৎকার করতে অনেক ভালো লাগে? জানো না চিৎকার করা স্বাস্থ্য ও পরিবেশের জন্য কতটা ক্ষতিকর? পূর্ণতার আগে আগুন হয়ে প্রভাতের সামনে দাঁড়িয়ে বলল, আপনাকে জ্ঞান দিতে বলিনি। আপনি আমার দোলনায় বসেছেন কার পারমিশন নিয়ে? প্রভাত ওর কথা পাত্তা দিল না। শরীরের সব এনার্জি
চিৎকার করে আরও মাথা গরম করে শেষ করো। এই জন্য শরীরে শুধু হাড্ডি আর মাংস। নিজের কথা ভেবে অন্তত রাগ আর চিৎকার কমবে না। পূর্ণতা মাথায় হাত দিয়ে বলল, আমি কি বলছি? আপনি কি আমার বাংলা কথা বুঝতে পারছেন না? প্রভাত বলল, তুমি কি বাংলা না বুঝালে অন্য ভাষায় ট্রাই করবে? আপনি আমার দোলনা থেকে নামুন। রেগে চিৎকার করে যখন ঘাটতেরা প্রভাতকে থামাতে পারল না, তখন পূর্ণতা মুখটা কাঁদো কাঁদো করে ফেলল। পূর্ণতার মুখের দিকে তাকে প্রভাত বলল, আরে কেঁদে ফেলবে নাকি? উঠছি উঠছি বলে প্রভাত উঠে পড়ল। পূর্ণতা আঙুল তুলে বলল, আর কখনো আমার জিনিসে হাত দিবে না। প্রভাত বলল, তোমার জিনিস ধরার অনুমতি না পেলে তোমাকে ধরতে পারবো তো, তাই না? মানে? কিছু না, তুমি বই পড়ো। কিসের বই? এই নাও, পড়ে দেখো। বলে পূর্ণতার হাতে প্রভাত নিজের হাতে উপন্যাস বইটা দিল। পূর্ণতা ফেরত নিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, নিজে একাডেমিক বই পড়ি না, আর আমি নাকি এখন এই সব বই পড়বো? আমার বই আপনি পড়েন, আমি পড়বো না। প্রভাত বলল, পড়ে দেখো, ভালো লাগবে। বললাম না পড়বো না, জোর করছেন কেন? ওকে। প্রভাত চলে গেল। পূর্ণতা একাই বসে রইল। প্রভাত ওদের বাসায় একদিন একবেলা খেয়েছিল। আম্মু এরপরে কয়েকবার ওকে খেতে ডেকেছে, কিন্তু আর খেতে যায়নি। এতদিন বাইরে খেয়েছে। পূর্ণতা শুনেছে প্রভাত সিলিন্ডারের গ্যাস আনবে, নিজের রান্না নিজেই করবে। পূর্ণতা আজান পর্যন্ত ছাদে কাটিয়ে নিচে আসলো। প্রভাতকে বাসা থেকে কিভাবে তাড়ানো যায় সেসব ফ্রেন্ডদের কাছে শুনে এসেছিল। এখন কিছু করতে ইচ্ছে হচ্ছে না। মনেক্ষণে পরিবর্তন হয় পূর্ণতার। ডিনারের পর পূর্ণতা প্রভাতের রুমে উকি মারল। খুব মনোযোগ দিয়ে পড়ছে, দেখাই যাচ্ছে। পূর্ণতা নখ কাটছে আর ভাবছে ভেতরে ঢুকবে নাকি। ভাবতে ভাবতে ভেতরে ঢুকে পড়ে। প্রভাত পড়ায় এতটাই মগ্ন ওকে খেয়াল করেনি। ও ভূতের মতো গিয়ে ওর পাশে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। কি করছে? ও চোখ বড় বড় করে জটিল অঙ্ক প্রভাতকে করতে দেখেছে। প্রভাতের হাতের লেখায় প্রেমে পড়ে গেল পূর্ণতা। ও যেমন পড়ালেখায় অমনোযোগী, তেমন আর হাতের লেখাও বাজে। মাঝে মাঝে নিজের লেখা নিজেই বুঝতে পারে না। বিশেষ করে পরীক্ষা হলে লাস্ট 30 মিনিট কী লেখা আল্লাহই জানে। পূর্ণতা কী পরিকল্পনা করছে নিয়ে ভেতরে এসেছিল ভুলেই গেছে। হা করে প্রভাত কি লিখছে দেখছে। তুমি এখানে কি করছো? প্রভাতের কথা শুনতে ছিটকে ওঠে পূর্ণতা। বুকে ফু দিয়ে বলে, এমনি আপনার সাথে দেখা করতে এলাম। কি বলবে? বুঝতে না পারলে বলো। প্রভাত ভুরু কুচকে বলল, আমার সাথে তুমি দেখা করতে এসেছো? হ্যাঁ। কেন? আমি কি নতুন বর? আগে কখনো দেখোনি? বিকেলে তো ঝগড়াঝাটি করলে। হ্যাঁ করেছিলাম, কিন্তু ভুলে গেছি। তোমার পড়াশোনায় অবশ্যই আছে, থাকবে না কেন? তাহলে পড়াশোনা বাদ দিয়ে এখানে কি করছো? পূর্ণতা বলল, আম্মু বললো আপনি নাকি অনেক ভালো স্টুডেন্ট, তাই দেখতে আসলাম ভালো স্টুডেন্টরা কীভাবে পড়ে। দেখা শেষ, এবার যেতে পারো। পূর্ণতা মুখ বাঁকা করে বেরিয়ে গেল। বিড়বিড় করে প্রভাতকে বকতে লাগলো। কি ভাব দেখলো যেন আমি ওনার সাথে গল্প করতে গেছি। পূর্ণতা নিজের রুমের সামনে শটাং দাঁড়িয়ে আছে, কারণ পিছু থেকে ওর মা ওকে ডেকে উঠে গিয়েছিল। কোথায় গিয়েছিলে? পূর্ণতা চমকে উঠলো, বলল, কই কোথাও না, এমনি হাঁটাহাঁটি করছিলাম। পড়া বাদ দিয়ে কিসের হাঁটাহাঁটি? সামনে তুমি মেট্রিক পরীক্ষা দিবে, ভুলে গেছো? এখন অন্তত লেখাপড়া নিয়ে সিরিয়াস হও। সারাদিন তো শুয়ে বসে কাটালে। আমি অসুস্থ হলাম আম্মু, এখন তো দিব্যি ঘুরে বেড়াচ্ছ। পড়তে গেলেই যত বাহানা তোমার। যাচ্ছি তো আম্মু, বকছো কেন? পূর্ণতা মুখ কালো করে বলল, পূর্ণতা তোমার আব্বুর কথা বলবে, আসো। পূর্ণতা বলল, আমি তো এখন পড়বো, পরে কথা বলি। বলে পূর্ণতা তাড়াতাড়ি রুমে চলে গেল। বাবার সাথে কথা বলার কথা শুনলে পূর্ণতার বুক কেঁপে ওঠে। ক্লাস পরীক্ষায় পূর্ণতা 2 পেয়েছে। এটা নিয়ে ক্লাস ম্যাম রেজিনার সাথে কমপ্লেন করছে। এভাবে পড়লে পূর্ণতা নিশ্চিত ফেল করবে। রেজিনা বেগম রেগে বোম হয়ে আছে। গণিত ম্যামের কাছে প্রাইভেট পড়তে পূর্ণতা বাইরেও টিচার আছে। এত টিউশনি করেও যদি এই রেজাল্ট শুনতে হয়, মেজাজ গরম কার না হবে। পূর্ণতা ক্লাসে ওর মায়ের কাছে বিচার চাওয়ায় ভয়ে পেট ব্যথার ড্রামা করলো, কিন্তু তাও শেষ রক্ষা হলো না। পূর্ণতা দ্বিতীয় সাময়িক পরীক্ষার ডেটও পড়ে গেল হুট করে। পূর্ণতা যত বাদরামি করুক না কেন, পরীক্ষা আসতে ভয়ে লক্ষ্মী হয়ে গেল। কারণ পরীক্ষা হবার পর রেজাল্ট খারাপ হলে বাবার কাছে খবর চলে যাবে, আর বাবার ধমক পূর্ণতা খেতে চায় না। এজন্য পড়াশোনায় মনোযোগী হয়ে উঠে পড়ার টেবিলে। প্রভাতকে জ্বালানোর আর কোনো পন্থা অবলম্বন করলো না। আপাতত পরীক্ষা নামক ঝড় থেকে বাঁচতে হবে। অবশ্য সব পরীক্ষা ভালোই ছিল, কিন্তু ম্যাথ পরীক্ষার দিন ঝামেলা পড়ে গেল। ম্যাথের মাথায় ধরে না বলে ও আর্টস নিয়েছে, কিন্তু তবু এই গণিত সাবজেক্ট ওকে ছাড়ছে না। কেন রে? এই সাবজেক্টটা শুধু সায়েন্সদের দিলেই তো হয়। কলম কামড়াচ্ছে শুধু। এত এত অঙ্ক ওর মোটেও 2-3টা সহজ নিয়ম পারে। আরও কয়েকটা শিখেছিল, কিন্তু টেনশনে এখন মাথা থেকে সব বেরিয়ে গেছে। একটা অঙ্ক করতে পারছে না, অর্ধেকটা করে গুড়িয়ে গেছে। পূর্ণতা মায়ের কাছে গেলে মায়ের ফোন চাইতে, ম্যামও দুর্বল বলে ছিল বাসায় করতে না পারলেও আমাকে কল করিও। ও মায়ের ফোন দিয়ে ম্যামকে কল করে জিজ্ঞাসা করবে। পূর্ণতা রেজিনা বেগম নিজের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, পড়া বাদ দিয়ে এখানে কি? আম্মু ম্যামকে একটু কল দিয়ে দাও না, একটা অঙ্ক করতে পারছি না।
মিথ্যে বললেও কোনো অঙ্ক করতে পারছো না, একটা অন্তত করতে পারলেও শান্তি পাবে। সকাল হতেই পরীক্ষা, এখন তুই কল দিয়ে এমন বুঝতে পারবি না, যা নিজে যা পারিস কর। আম্মু দাও না, ফোনে বললে তোর মতো গাধা স্টুডেন্টকে কি কিছু বুঝবি? পূর্ণতা মুখ গোমড়া করে বলল, তাহলে আম্মু এখন কি করব? এতদিন কি করছিস? এখন তো পারতাম, এখন এত নিয়ম করতে গিয়ে সব গুলিয়ে ফেলছে, পারলে সেটা কেউ গুলিয়ে ফেল। না বকে নিজে করে দাও পারলে। প্রভাত আছে, ওকে ডেকে দেই। পূর্ণতা চিৎকার করে, না, ওনাকে ডাকার দরকার নেই, প্রয়োজন হলে ও ভালো বুঝবে, ম্যাথ বোঝে, ওকে দেখিয়ে দিক তোকে। পূর্ণতায় কিছুতেই প্রভাতের কাছে ম্যাথ করবি না, এমনিতে যে অ্যাটিটিউড, যদি জানে এত খারাপ স্টুডেন্ট, না জানি কত না মজা নিবে। দরকার নেই, নিজে যা পারবে তাই করি। আম্মু আমি একাই পারবো, যাই ট্রাই করি, কারো দরকার পড়লে নেই, ওই লোকটাকে কখনো আমার পড়াশোনা নিয়ে কিছু বলবে না। পূর্ণতা চলে গেল, নিজের মান সম্মান ক্ষুণ্ণ করে চায় না ও। পরীক্ষার পর ওদের স্কুল অফ মানে মাথায় কুবুদ্ধি ঘোরাফেরা। পূর্ণতা অনেক দিন যাবৎ প্রভাতের দেখা পায় না। ও নিজেও পড়া নিয়ে আর পরীক্ষা নিয়ে অনেক ব্যস্ত ছিল। এখন ফ্রি হতে ওর মাথায় প্রভাতের চিন্তা এসে ভিড় করলো। ও পা টিপে টিপে প্রভাতের রুমের সামনে এসে দাঁড়ালো। প্রভাত তখন রান্না করছিল। ও উকি মেরে দেখে প্রভাত কী যেন রান্না করছে। পূর্ণতা ভিতরে এসে বলল, কী করেন? প্রভাত পূর্ণতার দিকে চেয়ে বলল, ক্যালাম খেলাম খেলবো। পূর্ণতা ভুরু কুচকুচে, আপনি তো রান্না করছেন, ক্যালাম কই? প্রভাত বলছেন, দেখতে পাচ্ছ রান্না করছি, তাও আয়োজন করে জিজ্ঞাসা করছো কেন? সুন্দর করে একটা কথা জিজ্ঞেস করলাম, আপনি আমার সাথে আবার ঝগড়া করতে চেয়েছেন? চোখ থাকতে যদি জিজ্ঞাসা করো তাহলে আর কি বলবো? যাই হোক, ক্যালামের কথা যেহেতু বলেন, আপনার কাছে কি ক্যালাম আছে? কেন, খেলবে নাকি? হ্যাঁ খেলতাম, আমার মামার বাড়ি গেলে মামাতো ভাই আর বোনদের সাথে খেতে অনেক ভালো লাগে। আছে নাকি? আছে, কিন্তু তোমার সাথে খেলবো না। পূর্ণতা মুখটা হা করে বলল, কি বললেন, আমার সাথে খেলবেন না? না, কিন্তু কেন? তোমার সাথে খেলার মুড নেই। আমি যেহেতু বলছি আপনাকে আমার সাথে খেলতে হবে, মনে রাখবেন আপনি কিন্তু আমাদের বাসায় আছেন, আমাদের বাসা থেকে আমাকে ইনসাল্ট করতে পারবেন না। খেলবো না কি করবে? আমি আম্মুকে বলে দিব আপনি আমাকে ইনসাল্ট করেন। বলে দাও, আমার কি, তাও আমি খেলবো না। আমি কিন্তু কান্না করব। কাঁদো কাঁদো কণ্ঠে বলল পূর্ণতা। পূর্ণতার মুখের এক্সপ্রেশন দেখে প্রভাত হা হা করে হেসে উঠল। প্রভাতের সাথে সাথে পূর্ণতা আর খেলতে পারেনি। প্রভাতের মুখের উপর ওকে মানা করে দিয়েছে, তাই পূর্ণতা ফের প্রভাতের উপর রেগে ভোম হয়ে গেছে। কিভাবে এই অহংকারের ন্যায্য শাস্তি দিতে পারে ভাবতে ভাবতে ওর হাতে প্রভাতের একটা শার্ট চলে আসলো। ছাদে প্রভাত নিজের সাদা শার্ট শুকাতে দিয়েছিল, পূর্ণতা সেই শার্টটার রং দিয়ে নষ্ট করে ফেলেছে। কাজটা করার পর থেকে পূর্ণতার কী পরিমাণ ভালো লাগছে ও বোঝাতে পারবে না। ও ভেবেছিল রাতেই মায়ের কাছে বিচার চলে আসবে, সেই নিয়ে চিন্তিত ছিল বকা খাওয়ার জন্য। কিন্তু ওর কপাল ভালো, প্রভাত কোনো বিচার ওর মায়ের কাছে আনেনি, তাহলে মনে হয় প্রভাত খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না শার্টটা। পরের দিন ফের বিকালে ছাদে দেখা যায় কালো গেঞ্জি আর একটা প্যান্ট শুকাতে দিয়েছে প্রভাত। ও ফের সেই প্যান্ট কেচি দিয়ে কেটে নষ্ট করে ফেলে। এবার নিশ্চিত উনি কষ্ট পাবে, দুইটা জিনিস নষ্ট করলাম, আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা উনি বুঝবে। কিন্তু 2 দিন চলে যায়, এবারও কোনো অভিযোগ আসে না। ব্যাপারটা ওনার দুইটা জিনিস নষ্ট করে ফেললাম আর উনি কোনো প্রকার অভিযোগ আসলো না। পূর্ণতা এমন নীরবতা দেখে নিজেই থতমত খেয়ে প্ল্যান ক্যান্সেল করে ফেলে। কিভাবে লোকটাকে শায়েস্তা করা যায়, প্রভাতকে কিভাবে শায়েস্তা করবে। পরদিন ও নিজেই শায়েস্তা হয়ে যায়। 2 দিন এক ওর সবচাইতে পছন্দের হিজাবটা হারিয়ে যায় ছাদ থেকে। আর ওই দ্বিতীয় দিনে সাময়িক পরীক্ষার রেজাল্ট দেয়, গণিতে ফেল করছে। পূর্ণতা রুম থেকে বেরিয়ে দেখে সোফায় মায়ের সাথে বসে আছে প্রভাত। মা ওকে নিয়ে কথা বলছে প্রভাতের সাথে। প্রভাত হা হুঁ করছে আর মা আমার পরীক্ষার রেজাল্টের নিয়ে, আমার গণিত ফেল করা নিয়ে সব খোলাখুলিভাবে বিশ্লেষণ করছে। পূর্ণতা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে রাগী অগ্নিমূর্তি হয়ে, ওর নামে এভাবে বদনাম করছে। সর্বশেষ কথাটা শুনে পূর্ণতা হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ওর মা প্রভাতকে ওকে পড়ানোর জন্য অনুরোধ করছে, বিনিময়ে টাকা দিবে। প্রভাত তো টাকা নিবেই না, পড়াবেও না বলছে। ওর নাকি সময় নেই। রেজিনা বেগমও নাছরবান্দা, রাজি না করানো পর্যন্ত রেজিনা বেগম থামবে না। পূর্ণতার তো নিজেই পড়াবে না, আবার ভাব দেখিয়ে মানা করছে প্রভাত। প্রভাতের এভাবে ওকে পড়ানো রিজেক্ট শুনে ওর কেমন জানি আত্মসম্মানে লাগলো। ও সবাইকে রিজেক্ট করে ওকে কেন কেউ রিজেক্ট করবে এতক্ষণ ও নিজেও পড়তে চাইছিল না। কিন্তু এখন প্রভাতের বারবার মানা করা আর মায়ের এরকম অনুরোধ দেখে ওর মনে জেদ চেপে গেল, ও প্রভাতের কাছেই পড়বে, ও ওনার কাছেই পড়বে। দেখি লোকটা কিভাবে
নিজের ভাব নিয়ে কতক্ষণ থাকে। ও নিজেই তো পড়তো না, কিন্তু মায়ের এত অনুরোধে কীভাবে মানা করে দিচ্ছে। একটু ভালো স্টুডেন্ট, তাই বেশি ভাব নিচ্ছে। ওনার কাছে পড়ে দেখতে হবে উনি কেমন ভালো স্টুডেন্ট। পূর্ণতা মায়ের সাপোর্টার হয়ে এগিয়ে যাচ্ছিল, এদিকে শেষবারের মতো মানা করে প্রভাত উঠে দাঁড়ালো। পূর্ণতা কোনো কিছু বলার আগে ওর সামনে দিয়ে প্রভাত চলে গেল। মায়ের কাছে পূর্ণতা বই খাতা নিয়ে ছুটলো প্রভাতের রুমে। প্রভাত তখন ল্যাপটপে শুয়ে ল্যাপটপে কী যেন করছিল। রেজিনা বেগমের সাথে এসেছে প্রভাতকে বলার জন্য। রেজিনা বেগমকে দেখে প্রভাত শোয়া থেকে লাফিয়ে উঠে বসলো। খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে ওর দুষ্টুমি খেলা খেলছে। আন্টি, আপনি এখানে? পূর্ণকে তোমার কাছে নিয়ে আসলাম, একটু দেখো না গাধাটাকে পড়াতে পারো কিনা। পূর্ণতা মায়ের দিকে তাকিয়ে শাসানি কণ্ঠে বললেন, আম্মু। রেজিনা বলল, রেগে যাচ্ছিস কেন? চুপ করে দাঁড়া। প্রভাত, একটু পড়াও না, পরীক্ষায় ফেল করলে আমার মান সম্মান ডুববে। সামনে এসএসসি দিবে। এবার পূর্ণতা বলে উঠল, আম্মু, আমাদের কি বাসা ভাড়া দেওয়ার কোনো দরকার ছিল? ওনার এত উপকার করলাম, আর উনি কেমন অ্যাটিটিউড দেখাচ্ছেন। তুমি একটা বড় মানুষ, এতবার করে অনুরোধ করছে, বারবার তোমাকে মানা করে দিচ্ছে। পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে বলো, উপকারের উপকার করতে হয়, আপনি জানেন না? প্রভাত কিছু বলবে, পূর্ণতা ফের বলতে লাগলো, আমি নাকি বেয়াদব? এখন তোমার ওনাকে বেয়াদব মনে হচ্ছে না? শুধু নিজের মেয়ের বেলায় বলতে পারো। প্রভাত উঠে দাঁড়িয়ে বলল, আমি পড়াতে রাজি। রেজিনা বেগম খুশি হয়ে চলে গেল। পূর্ণতাকে বেয়াদব মানা করে গেল, আর প্রভাতের কথা শুনতে বলল। তাতে দাঁত চেপে মনে মনে বলছে পূর্ণতা, প্রধানমন্ত্রীকে কেউ মনে হয় এত অনুরোধ করতে হয় না, ওনাকে যতটা করতে হয়। অ্যাটিটিউডে মাটিতে পড়ে না। পূর্ণতা প্রভাতের বই বের করে কোনটা সমস্যা দেখাতে পারবে? পূর্ণতা তো বলতেই পারে না পুরো বইটা ওর একটা সমস্যা আছে। ওদের বইয়ের মধ্যে সবচেয়ে কঠিন অধ্যায় বের করলো পূর্ণতা। অত সহজে গুলোই পারে, আর এটা পারে না। প্রভাত পূর্ণতার বই নিয়ে আর বাকি চ্যাপ্টারের কথা সব পড়ে ফেললো। পূর্ণতা ঢোক গিলে মিথ্যে করে বলে, হ্যাঁ পারি। বাহ, তাহলে তো তোমার ফেল করার কথা নেই। আমার জানা মতে এই দুটো অধ্যায় থেকে 2-1টার উপরে অঙ্ক আসবে না। পুরো বই পড়া সত্ত্বেও তুমি ফেল করলে কিভাবে? পূর্ণতা আমতা আমতা করতে লাগলো। লোকটা তো ভারী শেয়ানা, কেমন পুলিশের মতো জেরা করছে। এত প্রশ্ন করছে কেন? আপনি কি অঙ্কগুলো পারেন না? পারি কি পারি না সেটা তোমার বোঝার দরকার নেই। তোমার অঙ্ক শেখা দরকার, তুমি সেটা শিখবে। নাকি আমি কি পারি কি পারি না সেটা দেখতে এসেছো? পূর্ণতা থতমত খেয়ে তাকালো প্রভাতের দিকে। লোকটা আন্দাজে ঢিল মারছে, তাও আবার ঠিক ঠিক জায়গায় মারছে। অদ্ভুত। কোনোভাবে বুঝতে না দেওয়া যাবে না যে পড়ার উদ্দেশ্য নয়, প্রভাতকে যাচাই করার উদ্দেশ্যে এসেছে। আমাদের ক্লাসে ম্যাথ এখন ওই অঙ্কগুলো করাচ্ছে না, পারলে মাইর দেয়। এজন্য আমি এটা বের করছি, শিখিয়ে দিন না। আমি তো গণিতে কাঁচা, এর জন্য বেশি অঙ্ক পারি না। শুধু সূত্র অ্যাড করতে হবে, আর নিয়ম মাফিক পরপর করে যেতে পারলে তাহলে হয়ে গেলো। এটা আমি বুঝি না, আমাকে অন্য নিয়মে করে দিন। ম্যাম বলেছিল এই অঙ্কটা বিভিন্ন 2-3টা নিয়মে করা যায়, দেখে উনি কয়টা নিয়মে করতে পারেন। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে 2 মিনিট ফের খাতা কলম নিয়ে আরেক নিয়মে করতে লাগলো। পূর্ণতা বড় বড় চোখ করে তাকিয়েছে। এবারও পূর্ণতা বলল, এটাও বুঝিনি, আরেক নিয়মে করতে দিন। তুমি কি বোঝার চেষ্টা করছো যে বুঝবে? পূর্ণতা অসহায় মুখ করে বলল, আপনি এই অঙ্কটা কয় নিয়মে করতে পারেন? যত নিয়ম আছে আমি সব নিয়মে আছে। আচ্ছা দাঁড়াও, সবচাইতে সহজ নিয়ম যেটা সেটা করে দিচ্ছে, আর মনোযোগ দিবে। আর যদি না পড়া, আমি তোমাকে আর পড়াবো না। এতক্ষণ বিস্মিত হয়ে পূর্ণতা কোনো মনোযোগ দিচ্ছিল না। এবার একটু মনোযোগী হওয়ার ট্রাই করলো, দেখে সবচেয়ে সহজ নিয়মে আমি পারি নাকি। আমিও শিখতে পারি, তাহলে বুঝবো এই সবচাইতে সহজ নিয়ম।
ওর মতো গাধা তো দুটো নাই। পূর্ণতা গালে হাত দিয়ে বোঝার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রভাত এত সুন্দর করে বুঝিয়ে দিল, ওর কাছে মনে হলো ও পারবে, কিন্তু ও স্বীকার করলো না। প্রভাতের সামনে বুঝিনি বলল। প্রভাত একই নিয়ম বানিয়ে আরেকটা অঙ্ক ওকে করতে দিল। ও বলল, ধুর, আপনার পড়ানো সুন্দর না, আমি এত সময় একটা অঙ্ক করতে পারলাম না, যাই, আমার ঘুম পাচ্ছে। পূর্ণতা মিথ্যে বলে চলে আসলো। রুমে এসে পূর্ণতা ঘুমাতে পারলো না। অঙ্কটা ওর কাছে অনেক সহজ লেগেছে। ইচ্ছে করছে করতে। ও খাতা কলম নিয়ে করতে বসলো। অঙ্ক করা শেষ করে ও বসে আছে। দুইবার কাটাকাটি করে অঙ্কটা করছে। ওর এক্ষুনি জানতে ইচ্ছা করছে অঙ্কটা হয়েছে নাকি এটা বইয়ের নয়, এজন্য অ্যান্সার বইয়ে নিই। ওর এখন আবার প্রভাতের কাছে আছে যেতে ইচ্ছা করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1টা বাজে। সব গুছিয়ে শুয়ে পড়লো, ঘুম আসছে না। ও রুমে আসছিল, ওকে দেখে রেজিনা বেগম ঘুমাতে চলে গেল। পূর্ণতা প্রথমে কোনো অঙ্ক করতে পেরেছে অনেক খুশিতে লাগছে নাকি জানতে মনটা ছটপট করছে। শুয়ে থাকতে না পারলে উঠে বসলো, তারপর খাতা কলম নিয়ে পা টিপে টিপে প্রভাতের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। পূর্ণতা দাঁড়িয়ে আছে প্রভাতের রুমের সামনে, দরজায় নক করতে লজ্জাবোধ করছে। তখনও বুঝলো কিছুই বুঝেনি, সব বলে চলে গেল। আর এখন জেসে পড়ে আবার এসেছে, কিন্তু নিজের উত্তেজনা দমিয়ে রাখতে পারছে না। নক করতে দরজা খুলে গেল। ভেবেছিল প্রভাত হয়তো ঘুমিয়ে পড়ছে, কিন্তু প্রভাত এখনও লাইট জ্বালিয়ে বসে আছে। 12টা বেজে গেছে, ঘুমাওনি? এত রাতে তুমি এখানে কি করছো? ঘুমাওনি কেন? পূর্ণতা মিনমিন করে বলছো, আমি তো এতক্ষণ অঙ্ক করছিলাম। প্রভাত কপাল কুচকে বললো, তুমি এত মনোযোগী দেখে তো মনে হয়নি। পূর্ণতা খাতা এগিয়ে দিয়ে ভয় ভয় চোখে তাকিয়ে আছে প্রভাতের দিকে। তারপর আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, হয়নি? তখন তো বললে বোঝনি, এখন পারলে কিভাবে? কি জানি, তখন মনে হয়েছিল পারবো না, কিন্তু রুমে গিয়ে ট্রাই করে দেখি, পরে পেরে গেলাম। হয়েছে নাকি? উত্তেজনার তর্স হয়েছিল না, আপনাকে ডিস্টার্ব করতে চলে আসলাম। বহুত ভেরি গুড বলে রুমে নিয়ে ব্যাগ থেকে একটা চকলেট এনে পূর্ণতার হাতে দিল। স্টুডেন্ট একদিনই এতটা মনোযোগিত হয়েছে, চকলেট দিলে কি হয়? পূর্ণতা চকলেট হাতে নিয়ে প্রভাতের দিকে হা করে তাকিয়ে আছে। ওর চকলেট অনেক পছন্দ, কিন্তু প্রভাতকে অপছন্দ। অঙ্ক করতে পেরেছে তাই বলে সন্তুষ্ট হয়েছে, তাই বলে তার দেওয়া চকলেট খাবে অসম্ভব। পূর্ণতা প্রভাতের হাতে চকলেট ফিরিয়ে দিয়ে বলল, আমি আপনার দেওয়া চকলেট নিব না। প্রভাত ভুরু কুচকে বলল, না নেওয়ার কারণ? পূর্ণতা নিজের হাস্যোজ্জ্বল মুখটা নিমেষে গম্ভীর করে কাট গলা বলল, কারণ আমি আপনাকে পছন্দ করি না। অপছন্দের কারণ? বিস্মিত কণ্ঠে বলল প্রভাত। পূর্ণতা বলল, আরও অনেক কারণ আছে, কিন্তু বলবো না। তুমি আমাকে এত অপছন্দ করো, তাহলে আমার কাছে পড়তে এসেছে কেন? পূর্ণতা প্রভাতের দিকে চেয়ে বলল, আপনি আমাকে পড়াতে রাজি ছিলেন না, সেটা আমার আত্মসম্মানে লেগেছিল। আমাকে কেউ কেন রিজেক্ট করবে? তাও আবার আপনি আমাকে রিজেক্ট করছেন, এত বড় সাহস! এজন্য জেদ ধরে আপনার কাছে পড়তে এসেছিলাম, নাহলে আপনার কাছে পড়তে আমার বইই গেছে। তাহলে পড়ার জন্য সারাদিন পড়ার জন্য আসনি, নিজের জেদ রক্ষা করার জন্য এসেছো? আপনার পড়ানো আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনাকে আমার পছন্দ না। এজন্য আমি আপনার কাছে পড়বো, কিন্তু পড়ার বাইরে আমি আপনাকে পছন্দ করি না। যাই হোক, আমি তোমার টিচার হয়ে চকলেট দিয়েছি, এটা নিতে পারো। প্রভাত তোমাকে চকলেট দেবে না, সেটাও তোমাকে অপছন্দ করে। পূর্ণতা চোখ বড় বড় করে প্রভাতের দিকে তাকালো, মুখের উপর ওকে অপছন্দ করে বলে দিল, আপনার আমাকে অপছন্দ না কেন? যে আমাকে অপছন্দ করে আমিও তাকে অপছন্দ করি, আর যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। নিজের অপছন্দ করে সেটাও যথেষ্ট গর্বের সাথে বলতে পারলো পূর্ণতা, কিন্তু ওকে অপছন্দ করে এটা মুখের উপর বলে দিয়ে চ্যাটাং করে এই মুহূর্তে পূর্ণতার খুব অপমানে লাগলো। রাগে পূর্ণতা গজগজ করতে করতে চলে গেল। ওর রাগী চেহারা দেখে পেছন থেকে প্রভাত বলল, বলেছিলাম অল্প বয়সে মাথা গরম, দুটো এক সূত্রে গাঁথা, প্রমাণ পেলে তো? পূর্ণতা পিছু ঘুরে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে নিজের রুমে চলে গেল। আর পিছু থেকে প্রভাত হাসতে লাগলো। নিজের জেদ রক্ষা পড়তে গিয়ে এখন বিপদ হয়েছে পূর্ণতার। প্রভাত এখন ওকে জ্বালিয়ে মারছে। হ্যাঁ, প্রথম দিন অঙ্কটা পেরেছিল বিদায় অনেক সন্তুষ্ট হয়েছিল। তারপর এত কঠিন কঠিন ম্যাথ প্রভাত ওকে করতে দেয়, ওর মাথা নষ্ট হয়ে যায়। একদিন একটা অঙ্ক মনোযোগ দিয়ে করেছিল, এখন প্রতিদিন ওকে একটা করে অঙ্ক দেয় না, শেষ না করা অবধি পর্যন্ত ওকে ঘুমাতেও দেয় না। আর আম্মু হয়েছে এক প্রভাতে ওর কথায় ওর পাশে বসে থাকে ঘুম বাদ দিয়ে। ওই দিন তো একটা অঙ্ক নিয়ে ওকে 2 ঘন্টা বসিয়ে লাগলো। ঘুমে ওর চোখে ঢুলুঢুলু 12:30টা বেজে গেছিলো। তাও অঙ্কটা সলভ করতে পারেনি কিভাবে? চোখে ঘুম আর পড়ার প্রতি কোনো মনোযোগ নেই, এমনিতে অঙ্কেতে দুর্বল। আম্মু আমার পাশে বসে থেকে আমার বিছানায় ঘুমিয়ে পড়লো। আর প্রভাত এদিকে এসে জিজ্ঞাসা করলো, সলভ হয়েছে? আজ আমাকে সারা রাত বসায় রাখবেন, তাও আমি করতে পারবো না। তাহলে সারা রাত বসেই থাকো। আমার খুব ঘুম পেয়েছে, দেখুন আম্মু ঘুমিয়ে পড়ছে। আমি একটা বাচ্চা মানুষ, আমি কিভাবে এতক্ষণ জেগে থাকি? আপনার ঘুম পায় না, নিশাচরের মতো জেগে আছেন আর আমাকে জ্বালিয়ে মারছেন। কেন যে জেদ করে আপনার কাছে পড়তে গিয়েছিলাম, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কত বড় ভুল করছে। প্রভাত বলল, ভুলের মাসুল তো তোমাকে দিতেই হবে পূর্ণতা। ওয়েট, তোমার ঘুম তাড়ানোর ব্যবস্থা করছি। প্রভাত চলে গেল আর পূর্ণতা গালে হাত দিয়ে চোখ বন্ধ করে রইল।
একটু পর প্রভাত পূর্ণতার সামনে এক কাপ চা রেখে বলল, চা খাও, মাথা ঠান্ডা করো। পূর্ণতা কাঁদো কাঁদো চোখে প্রভাতের দিকে তাকিয়ে তারপর বলল, আপনি আমাকে ইচ্ছে করে শাস্তি দেন তাই না? আমি আপনার শার্ট প্যান্ট নষ্ট করেছি, প্যান্ট কেটে দিয়েছি, এজন্য আপনি আমার এসব করছেন? আমি আপনাকে শার্ট কিনে দেবো, প্যান্ট কিনে দেবো, প্রমিস, ঘুমাতে দিন। আচ্ছা ঘুমিয়ে যাও, আমি চলে যাই। আম্মুর কাছে কিন্তু আমার সকালে বিচার দিবেন না। কেবলমাত্র আব্বুকে ফেইলের কথাটা বলবে। আমি এত কিছু সহ্য না করে আপনি আপনি এসব করতে পারতেন না। মরে গেলেও আমি করতাম না। আচ্ছা, আজকের জন্য মাফ করলাম। আর কথাটা সত্যি বলছো? তুমি আমার শার্ট প্যান্ট নষ্ট করেছো, এজন্য তোমাকে এই শাস্তিটা দিলাম। আজকে না হলে একটা অঙ্ক তুমি একদিন কেন 3 দিনেও করলে আমার কোনো সমস্যা ছিল না। আমার ফেভারিট শার্টটা রঙে রাঙিয়ে দিয়েছো, তখন মন চাইছিল তোমাকে ওই ছাদের থেকে টুক করে ফেলে দেই। আর যখন দেখলাম আমার প্যান্টের কুচি কুচি করে কেটেছিল, তখন মন চাচ্ছিল তোমাকে কুচি কুচি করে কাটি। পূর্ণতা নাক গুছিয়ে বলল, কি ডেঞ্জারাস চিন্তা ভাবনা, মাই গড! শুনে কেমন গা ছমছম করছে। তোমার ফেভারিট হিজাবটা আমার কাছে আছে পূর্ণতা, ওটা তুমি আর পাবে না। এবার চা খেয়ে মাথা ব্যথা কমিয়ে ঘুমাও। প্রভাত চলে গেল। পূর্ণতা আর চা খেলো না। এটা খেলে আর ওর ঘুম আসবে না, কিন্তু মাথা ব্যথা করছে, খাওয়া দরকার। ও চা টেবিলের উপর রেখে নিদ্রায় ঘুমিয়ে পড়লো। পরদিন পূর্ণতা কলেজ থেকে ফেরার পথে কফি হাউসে দেখলো প্রভাত একটা মেয়ে নিয়ে বসে কফি খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। পূর্ণতা রিক্সা থেকে নেমে গেল আর প্রভাতের গার্লফ্রেন্ড ভেবে টিজ করতে গেল। কি বলে সম্বোধন করবে ভাবতে ভাবতে ভাবলো স্যার বলে সম্বোধন করবে। প্রভাত পূর্ণতাকে দেখে চমকে উঠল। পূর্ণতা দাঁতের পাটটা বের করে হেসে বলল, স্যার কেমন আছেন? পূর্ণতা, তুমি এখানে কি করছো? প্রভাত অবাক কণ্ঠে বলল। পূর্ণতা ওর স্কুলের দিকে হাতের ইশারা করে বলল, স্যার আপনি তো ভুলে গেছেন এটা আমার স্কুল, আর এখন ছুটির সময়। সে তো বুঝলাম, এখানে কেন? পূর্ণতা প্রভাতের পাশে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলল, স্যার আপনার গার্লফ্রেন্ডকে দেখতে এসেছি। পূর্ণতা মেয়েটার দেখে বলতো, হাই, আমি প্রভাত স্যারের স্টুডেন্ট। প্রভাত পূর্ণতার কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে পড়ছে। পাশে মেয়েটা লাজুক হাসছে। প্রভাত চোখ মুখ কঠিন করে পূর্ণতাকে রেখে কফি হাউস থেকে বেরিয়ে এলো। এদিকে পূর্ণতা মেয়েটার নাম কি, বাসা কই, সব কিছু তদন্ত করবে ভাবছিল। তখনই দেখলো প্রভাত গটগট করে বেরিয়ে যাচ্ছে। পূর্ণতা অবাক হয়ে দৌড়ে প্রভাতের পিছু নিল। এদিকে বসে থাকা মেয়েটা মুখ গোমড়া করে তাকিয়েছে প্রভাত যাওয়ার দিকে। কয়েকদিন ধরে প্রভাত এইখানে কফি খেতে আসে, আর এই মেয়েটা প্রতিদিন ওকে ফলো করে। আজকে সাহস করে প্রভাতের সাথে এসে কথা বলে একটু ভাব জমাতে চাইছিল, কিন্তু পূর্ণতার জন্য সব কিছু নষ্ট হয়ে গেল। পূর্ণতা প্রভাতের কিছু দৌড়ে ওর পাশাপাশি হেঁটে কাঁপানো গলা বলল, ভয়ে পালিয়ে আসলেন তাই না? আপনি আমাকে ভয় পান? বা পূর্ণতা, তুই তো অনেক মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছিস। প্রভাত দাঁতে দাঁত চেপে ওর দিকে চেয়ে বলল, বেয়াদব মেয়ে, ওইখানে গিয়ে বললে কেন গার্লফ্রেন্ড দেখতে এসেছি? তুমি আমার গার্লফ্রেন্ড কোথায় পেলে? পূর্ণতা চমকালো। আপনার পাশে বসে ওই সুন্দরী মেয়েটা? সুন্দরী বলা চলে না, আমার থেকে কম সুন্দর। যাই হোক, ওই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড না? রাস্তাঘাটে যাকে দেখবে সেই কি আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে? পূর্ণতা মুখ কালো করে বলল, সবাই তো কোথায় বললাম, উনি তো আপনার পাশে বসেছিল। বাপরে, যেভাবে বসেছিল যে কেউ দেখলে মনে করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করবে। এইটুকু মেয়ে তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ বুঝো? তো আপনার আমাকে কচি খুকি মনে হয়? আমি সব কিছুই বুঝি, বুঝি সবই বুঝি। আমাকে এতটা বোকা ভাববেন না। ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে বড়দের ছাড়িয়ে যায়। প্রভাত পূর্ণতার মাথায় গাঁটটা মেরে বলে, হ্যাঁ দেখলাম তো, কত বুদ্ধি, হাঁটুর নিচে বুদ্ধি তোমার। চিনি না জানি না এক মেয়ে কথায় বলতে আসলো আর তুমি তাকে গার্লফ্রেন্ড বানিয়ে দিলে। তো আপনার গার্লফ্রেন্ড নেই? অবাক বিস্মিত সুরে বলল পূর্ণতা। না। প্রভাতের না শুনে পূর্ণতা আকাশ থেকে পড়া কণ্ঠ বলল, হায় হায়, বলে কি এত বড় ছেলে আপনি! আর আপনার কি না গার্লফ্রেন্ড নেই? তা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আপনার তো 4-5টা গার্লফ্রেন্ড থাকা দরকার। দেখতে তো মাশাআল্লাহ ভালোই হয়েছেন। আচ্ছা আপনি কি মেয়েদের পাত্তা পান না? না সত্যি করে বলবেন তো? পূর্ণতার মুখের এক্সপ্রেশন আর উত্তেজনা দেখে প্রভাতের মনে হলো যেন গার্লফ্রেন্ড না থাকাটা কত বড় অন্যায়। এই অন্যায়টা পূর্ণতা মানতেই পারছে না কোনোভাবে। প্রভাত বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে গার্লফ্রেন্ড না থাকাটা খুব বড় অন্যায় হয়ে গেছে। অবশ্যই, এখন কত ছোট ছোট ছেলেমেয়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, আর আপনি তো বড়, আপনার কিনা গার্লফ্রেন্ড নেই। এটা কি বিশ্বাসযোগ্য? পাত্তা পায় না তো এমন পাত্তা পাওয়া একটা মেয়ে খুঁজে দাও। আচ্ছা দেবনি, যদি না পাই আমি তো আছি, চিন্তা করেন না, আপনার গার্লফ্রেন্ডের একটা ব্যবস্থা হয়েই যাবে। প্রভাতের আগে চোখ মুখ লাল হয়ে ওর দিকে তাকিয়েছে। পূর্ণতা প্রভাতের রাগের আভাস পেতে সামনে তাকিয়ে দেখলো বাসা চলে এসেছে। ও এক দৌড়ে বাসার ভিতরে চলে গেল প্রভাতকে ফেলে রেখে। পূর্ণতা, দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।